এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোই সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে যে এই বাংলাদেশে মোহাম্মদ ইউনূস প্রশাসন ঠিক কিভাবে ছড়ি ঘোরাচ্ছে গোটা দেশের ওপর। দাদা, এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন, যেটা আপনি খানিকক্ষণ আগে বললেন যে দেশের ভেতরে আবার জনতার মধ্যে একটা রাগ তৈরি হচ্ছে, একটা ক্ষোভ তৈরি হচ্ছে, আবার একটা গণ অভ্যুত্থানের পথে কি হাঁটতে পারে বাংলাদেশ? যে জায়গাটা পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, বারবার যেখান থেকে বিপ্লবের জন্ম নিয়েছে, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানকার যারা ছাত্র বা সেখানকার যারা প্রাক্তন ছাত্র, তাদের অবস্থান, তাদের বক্তব্য কি? আবার কি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আন্দোলনের পথে হাঁটবে? দেখুন, এই যে ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল তাদের মধ্যে এই মুহূর্তে বেশ কয়েকটি ভাগ হয়ে গেছে, নানা ভাগে বিভক্ত হয়ে তারা এখন কার্যক্রম পরিচালনা করছে। কেউ রাজনৈতিক দল করেছেন, এনসিপি নামে একটা রাজনৈতিক দল হয়েছে, সেখানে কেউ জয়েন করেছেন, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে করছেন, কেউ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নামে লড়ছেন। সুতরাং এদের মধ্যেই একটা মতবিরোধ তৈরি হয়েছে। এখন তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, পাশাপাশি জনগণ, সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের মাঝেও একটা অনুভূতি জাগ্রত হয়েছে যে আমরা জুলাই আগস্টে আন্দোলনে যা করেছি কোটার আন্দোলনের নামে, সেটি আমাদের জন্য একটা বড় ভুল ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেশের এই পরিস্থিতিতে তারা খুব উদ্বিগ্ন। তারা চাইছে যে নতুন করে আর কোনো সমস্যায় না যেতে, কিন্তু ইউনূস ক্ষমতায় থাকলে সমস্যা বাড়তেই থাকবে, সমস্যা কমবে না, এটাও তারা অনুধাবন করে। সুতরাং রাজনৈতিক দলগুলোরও একটা ঐক্য প্রক্রিয়া আছে, নির্বাচন নিয়ে, যে অনির্বাচিত সরকারকে বেশি দিন চলতে দেওয়া যাবে না, সেই প্রক্রিয়ার মধ্যেও তারা আছে। এখন বিষয় হচ্ছে যে আন্দোলন সংগ্রাম তো হুটহাট করেই মানে জমাট বেঁধে যায়। বাংলাদেশে সেই জমাট পরিস্থিতি চলছে, যে কোনো সময় সেরকম আন্দোলন সংগ্রাম তৈরি হতে পারে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে, তার বাইরে থেকে হতে পারে। সেটা তো ছাত্ররাই করবে তা না, সাধারণ জনতাও সে আন্দোলন সংগ্রাম শুরু করতে পারে। ঠিক, তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন? কারণ আওয়ামী লীগ তো এখনো পর্যন্ত নিষিদ্ধ করে রাখা হয়েছে মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, এখনো পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ। তাহলে কোন পথে, নির্বাচনে হেঁটেও কি সুরাহা কিছু হবে? দেখেন, শেখ হাসিনার এই মুহূর্তে ফেরাটা খুব টাফ, কারণ দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে জুলাই আগস্টে যে অস্ত্র লুটপাট হয়েছে, সেই অস্ত্র এখন এই জঙ্গিদের হাতে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তা বিধান কে করবে? উনি তার প্রধানমন্ত্রী নন, তো রাষ্ট্রীয় নিরাপত্তা তো ওনাকে দেওয়া হবে না। সুতরাং ব্যক্তিগত সিকিউরিটি দিয়ে জঙ্গিদের হাত থেকে ওনাকে রক্ষা করা খুব টাফ ব্যাপার হবে। যে কারণে শেখ হাসিনার ফেরাটা এখনটা আসলে প্রশ্ন না, প্রশ্ন হলো ইউনূসের চলে যাওয়াটা। ইউনূসের চলে যাওয়ার পর হয়তো পরিস্থিতি বদলাবে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে, তারপরে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতিতে হয়তো শেখ হাসিনা ফিরবে। মানে এটা এখনো পর্যন্ত, এই যে প্রসিডিওর গুলো যেটা আপনি বলছেন, সেটা এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই দূরে, বা রাস্তা যে খুব একটা মসৃণ সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেইখানে যেভাবে শেখ হাসিনার একটা বিচারের নামে প্রহসন পর্ব শুরু হয়েছে, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? বাংলাদেশের মানুষ নিজেরাও বুঝতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেশটা কিভাবে আস্তে আস্তে আমেরিকার হাতে চলে যাচ্ছে। দাদা, আজকে শেষ প্রশ্ন, একজন বাংলাদেশের মানুষ আপনি বুঝতে পেরেছিলেন কি এই 5ই আগস্টের আগে যে কিভাবে দেশটাকে প্ল্যান করে অন্য দেশের কাছে বিক্রি করে দেবার একটা ছক তলায় তলায় কষা হয়েছিল? দেখেন, আমি জুলাই থেকেই, আমি এই আন্দোলন শুরুর জুলাই থেকেই আমি কিন্তু বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে আমি টকশোতে বলেছিলাম যে দেখেন, ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবি সরকার মেনে নিয়েছে, তারপরেও যেহেতু এই আন্দোলন চলছে, এর পেছনে কোনো কারণ আছে। এবং একটা সময় আমি বলেছি যে না, এটি আইএসআই অপারেটেড একটি অপারেশন, যেখানে পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশের জঙ্গিদের সাথে মিলিত হয়ে ঢাকার রাজপথকে অস্থির করছে। না হলে তারা জাতীয় সম্পদ, মেট্রো রেল, রাষ্ট্রীয় সম্পদ, বাংলাদেশ টেলিভিশন, এরকম স্থাপনাতে হামলা করতো না, তারা পুলিশ মেরে ঝুলিয়ে দিত না, তারা থানা লুট করতো না, থানায় আগুন দিত না। তো এই পরিস্থিতিটা সবাই না জানলেও কিছু মানুষ তো অনুমান করেছিল, তারা বলার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি যে অনেক মিডিয়া এই আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকা রেখেছে তখন, এই ছাত্রদের পক্ষে, জনতার পক্ষে। কিন্তু তারাও কিন্তু এখন ভুল বুঝতে পারছে, প্রত্যেকটা জায়গা থেকে মানুষ ভুল বুঝতে পারছে। জুলাই আগস্টে বাংলাদেশের সেই দৃশ্যপট যারা খুব কাছ থেকে অবলোকন করেছে,
তারা ঠিকই বুঝতে পেরেছিল যে এই আন্দোলন আসলে ছাত্র আন্দোলন নয়, এর পিছনে অন্য কোনো শক্তির আন্দোলন আছে। কিন্তু যারা সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা হয়তো বুঝতে পারেনি, তারা আবেগের কারণে কেঁদে ফেলেছেন, আবেগের কারণে তারা হয়তো আন্দোলনে নেমে গেছেন, আবেগের কারণে তারা হয়তো তাদের পাশে দাঁড়িয়ে গেছেন। কিন্তু প্রকৃতপক্ষে জুলাই আগস্টে যারা কাছ থেকে এই আন্দোলন দেখেছেন, যারা চোখ কান খোলা রেখে চলেছেন, তারা ঠিকই ধরেছেন যে এটি আসলে ছাত্রদের কোনো আন্দোলন নয়, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ঠিক, মানে বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখেই তলে তলে এই ষড়যন্ত্রটা চালানো হয়েছিল, এবং কোথা থেকে এই ষড়যন্ত্রটা এসেছিল সেটা কিন্তু আজকে অনেক পরিষ্কার। কিন্তু নির্বাচনের পথে কি এগোবে বাংলাদেশ, যে বিষয়টাকে কেন্দ্র করে ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এত তর্ক বিতর্ক, এত বাগবিতণ্ডা, এবার সেটা যখন প্রকাশ্যে এলো তখন দেখা যাচ্ছে যে ওয়াকারুজ্জামান চাইছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে, যেটা মোহাম্মদ ইউনূস কিছুতেই মানতে চাইছেন না। তিনি বলছেন আগে সংস্কার, তারপর নির্বাচন, পরের বছর জুন, এইরকম একটা সময় শোনা যাচ্ছে। নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ? নির্বাচন এখন সবারই দাবি, কারণ একটি অনির্বাচিত সরকার, শুধু অনির্বাচিত সরকার বললে হবে না, অবৈধ অসাংবিধানিক সরকার, তারপরে আবার তারা একটি ব্যর্থ সরকার, দেশের মানুষের, দেশের সাধারণ নাগরিকের নিরাপত্তা, মৌলিক অধিকারগুলো তারা ক্ষুণ্ণ করছে। সেই সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকা মানে প্রতিটা দিন বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়া, প্রতিটা দিন মানুষের সামনে নানাবিধ সমস্যা এসে হাজির হওয়া। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এখন চাওয়া পাওয়া বাংলাদেশের দ্রুততম সময়ের একটি ইলেকশন। কিন্তু ডক্টর ইউনূস একজন ক্ষমতা লোভী মানুষ, ক্ষমতার স্বাদ তার মধ্যে আছে, এটি আমরা অতীতেও দেখেছি। সে যখন গ্রামীণ ব্যাংকের এমডি ছিল, সরকারি আইন উপেক্ষা করে তিনি সেখানে এমডিগিরি করেছেন, বয়সের তোয়াক্কা না করে। তো ক্ষমতালোভী মানুষ এত বড় একটি ক্ষমতা পেয়ে বসে গেছেন, সে কি করে ক্ষমতা ছাড়বে? তার মধ্যে ক্ষমতার লোভ কাজ করছে, এবং দেশে এখন চরম পর্যায়ে লুটপাট হচ্ছে। তাকে ঘিরে যারা আছে তারা ব্যাপকভাবে লুটতরাজ করছে, প্রতিদিনই কোনো না কোনো গণমাধ্যমে সে খবর আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে সরে যাবেন, এটা ভাবাটা খুবই অমূলক। বরং উনি যতদিন পারবেন দীর্ঘায়িত করতে ওনার ক্ষমতা, ততদিন উনি করে চলবেন, এটি হচ্ছে ওনার ইচ্ছা। কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে কথা দিয়েছিল যে দ্রুততম সময়ে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন। এখন পর্যন্ত সেনাবাহিনী সেই অবস্থানে আছে, বিরোধী দল বিএনপিও সেই অবস্থানে আছে নির্বাচনের জায়গায়। আওয়ামী লীগও চায় এই যথাসময়ে নির্বাচন, ইউনূসকে সরিয়ে নির্বাচন। সুতরাং সবাই নির্বাচনমুখী। সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা জরুরি, কিন্তু ডক্টর ইউনূস সে নির্বাচন দেবেন না, এটাই স্বাভাবিক। আর ওনার মধ্যে ক্ষমতার লোভ আছে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোই সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে যে এই